আমি স্যালুট জানাই হাসনাত আব্দুল্লাহকে। থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ, আপনি আমার মনের কথাটি বলেছেন। হাসিনাকে থামান, এই সাইকো মহিলাকে থামান, এই মিথ্যাবাদী মহিলাকে থামান। প্রথমে একটু হাসতে ইচ্ছা করতেছে, কিভাবে যে বলি কথাটা, এমন একটা কথা, এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরা আইক্যাউলা বাসটা একেবারে হান্দাই দিছে। এইভাবে আইক্যাউলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল? সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে এসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান। হি ওয়ান্টেড টু বিকাম ওয়ান অফ দ্য লিজেন্ড। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে সশ্রদ্ধ সালাম। ডক্টর ইউনূসকে কেউ থামান। তিনি যেভাবে রকেটের গতিতে চলতেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে থামানোর মতো তার কেউ থাকবে না। আমরা কোন মানুষটা পাইছি? খুবই সুন্দর কথা, চমৎকার কথা। নিজেই একটা গাছ, নিজেই একটা বট গাছ। উনিও চায় এদেশের মঙ্গল, এদেশের মঙ্গল যারা চাইবে তাদের সঙ্গে আসি ভাই। আজকে যে ঘটনা ঘটেছে সেটার ঈদ মোবারক দিতে আসছে। আরে শোন, সে তো আস্ত খিলাড়ি, এক ডোজ দিয়েছে মাইরি। এবার বাংলায় যে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতেই পারলাম না। আমি কিন্তু আগেই বলেছিলাম এমন কিছু কিন্তু মাইরি ঘটবে। কিরে, ঘটনাটা কি ঘটলো? ওরে ভূতের মুখে রাম নাম শুরু হয়ে গেল। অতি দ্রুত দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র হবে বাংলাদেশ, এটা দিল্লি বুঝে গেছে। এটা বুঝতে পেরে কিন্তু দিল্লির ঘুম হারাম। মানে ভারতের এখন কামানি শুরু হয়েছে, ভেতরে তাদের জ্বলছে, এখন কিছুই বলার নেই। যে ঐতিহাসিক এবং যুগান্তকারী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকের আসল রহস্য অবশেষে কিছুটা হলো বেরিয়ে এসেছে। এক ধরনের সুখবর বলা যায়, আশাবাদী হওয়ার মতো খবর বলা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন চরম এক সুখবর জানালো গণমাধ্যমে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এরকম নিউজ ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। একটু হাসতে ইচ্ছা করতেছে, কিভাবে যে বলি কথাটা, এমন একটা কথা, এমন একটা কাম কিভাবে করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরা আইক্যাউলা বাসটা নরেন্দ্র মোদীরে একেবারে হান্দাই দিছে। বলেন তো কি এই বুড়া মানুষটা আরেকটা বুড়া মানুষরে এইভাবে আইক্যাউলা বাসটা দেওয়াটা কি ঠিক হইল? আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, বাসটা এবার কিভাবে দিল। পুরা আইক্যাউলা বাস মাইরা দিছে এবার নরেন্দ্র মোদীরে ডক্টর মোহাম্মদ ইউনূস। নরেন্দ্র মোদী তো গরুর গু আর মুদ খা, তার বুদ্ধি শুদ্ধি হইলে কতটুকু হইব। এরপরে আবার নিরামিষ, খায় না গরুর মাংস, যেটা খাইলে বুদ্ধি হইব সেটাই সে খায় না। তাছাড়া তার কোনো মাংস মাছ কিছুই খায় না। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের লগে সে পাঞ্জা লড়তে নেমেছে। চার দোকান থেকে উঠা আইসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে পাঞ্জা লড়বে যে হাতটা কিভাবে রাখলে পাঞ্জাতে হাতটা মস্কাই যায় না বা হাতটা ভেঙ্গে যাবে না, এটা তো চার দোকানদারের জানা নাই। জানা না থাকার কারণে সে বার আইক্যাউলা বাস খাইতেছে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো আমি, সেই বিষয়টা হইল আমাদেরকে বাংলাদেশের পণ্য বাংলাদেশের টাকে করে বেনাপুল দিয়ে কলকাতা গিয়ে দিল্লি এয়ারপোর্টে গিয়ে আমরা যে মালগুলা বিদেশে বিক্রি করতাম সেটা আমাদেরকে বন্ধ করে দিল কয়েকদিন আগে। বন্ধ করে দেওয়ার পরে ঠান্ডা মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূস আশিক চৌধুরীর সাথে একটু পরামর্শ করলেন কি করা যায়, কিভাবে আমাদের গার্মেন্টস শিল্পের এই এক্সপোর্টগুলা কন্টিনিউ করা যায়, যাতে করে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। সেই দুতি পরা বুইরা তো আমাদেরকে ব্যাঘাতের জন্য এই কাজটা করেছে, এবার কিভাবে করা যায়। আশিক চৌধুরী বুদ্ধি দিলেন যে সিলেট আর চট্টগ্রামের আমাদের বিমানবন্দরগুলাকে আন্তর্জাতিক মানের করে ফেলবো। আস্তে 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 আমাদের সকল পুরাতন বিমানবন্দরগুলাকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর বানিয়ে ফেলবো। আমরা সরাসরি শিপমেন্ট করব, কার্গো ফ্লাইট সরাসরি আমাদের বিমানবন্দরে আসবে। আমাদের আকাশ সীমা ঢোকার পরে ট্যাক্স আমরা পাবো। আমাদের এয়ারপোর্টে যত মিনিট তাদের ফ্লাইটগুলা থাকবে ওইটার ট্যাক্স পাবো। আমাদের দেশের মানুষদের কর্মসংস্থান এয়ারপোর্টগুলাতে বাড়বে। আর আমাদের আশুলিয়া, সাভার, গাজীপুর বানানো গার্মেন্টসের জিনিস আমাদের ঢাকা এয়ারপোর্টে যাবে, অথবা সিলেট যাবে, অথবা চট্টগ্রাম যাবে। আস্তে করে আমরা কক্সবাজার চালু করব, সৈয়দপুর চালু করব, বগুড়া চালু করব, কুমিল্লা চালু করব।
এভাবে আমরা সব জায়গায় আমাদের এয়ারপোর্টগুলা চালু করে দিয়ে আমরা শিপমেন্টগুলা সরাসরি কার্গো ফ্লাইটগুলা বাংলাদেশ থেকেই যাবে, ভারতের কাছে যাব না। কারণ ভারতে ঢুকার পরে আমাদের ট্রাকগুলা দিল্লি পৌঁছা পর্যন্ত কত তেল, কত খরচ, কত এক্সপেন্সিভ ভারত হইয়া যেতে, আর আমাদের নিজের দেশের ভিতরে কোথাও 20 কিলোমিটার যাবে, কোথাও 200 কিলোমিটার যাবে, তারপরে এয়ারপোর্ট পেয়ে যাবে, তারপরে আমাদের এয়ারপোর্ট দিয়ে সেগুলা চলবে। এই বুদ্ধি যখন চলে আসলো, আশিক চৌধুরী একেবারে তরুণ, ওনার ছেলেও না, ওনার নাতির সমান বয়স আশিক চৌধুরী আর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্যই কইলাম আমাদের বুড়া মুরব্বী ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই দাদা নাতির বুদ্ধি যেরকম হয় বা নানা নাতির মতন ওনারা বুদ্ধি করে এই কাজ যখন ডিক্লার দিলেন, আমাদের সিলেট দিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। সিলেটের এয়ারপোর্টের আমাদের যারা এমডি আছে, দায়িত্বে আছে, তাদের বক্তব্য গতকাল কিন্তু আমরা পেয়ে গেলাম। তারা কিভাবে জিনিসগুলাকে রাখবে, পাঠাবে, এই ব্যবস্থাপনা ডে বাই ডে বৃদ্ধি কিভাবে করবে, এবং প্রাইভেটলি বাংলাদেশের ব্যবসায়ীরাও এই ব্যাপারে সহযোগিতা করবে, এবং সহযোগিতা করার ওয়ে সিস্টেমটাও আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি। প্রিয় দর্শক, তাহলে আমাদেরকে যে সমস্যাটা করতে চেয়েছিল নরেন্দ্র মোদী, সেটার সমাধান আমাদের নিজের দেশে, আমাদের ভাগ্য আরো সে ফিরিয়ে দিলেন। আমার ভাগ্য আপনার বাড়িতে গিয়ে গসা মাজা করতেছিলাম, এখন আমার ঘরেই আমার ভাগ্য খুলে গেল। এরপরে আসেন নরেন্দ্র মোদীকে এবার আইক্যাটা কিভাবে দিলেন। ভারতের সুতা দিয়া বাংলাদেশের গার্মেন্টস শিল্প চলে, ম্যাক্সিমাম সুতাটা ভারত থেকে আসে, আর এর মেজরিটি অংশটা আসে পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে। এই সুতা ভারত থেকে বাংলাদেশ আনবে না, নিষিদ্ধ ঘোষণা দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার কার বুদ্ধিতে ঘোষণাটা দিলেন? চায়না অ্যাম্বাসেডার তো বসে আছে থলিতে ঝুড়িতে চাইনিজ ডলার নিয়া। নরেন্দ্র মোদীর এই কথার বিপক্ষে চায়না কি দিবে সেটা দেওয়ার জন্য তো আগ্রহ হয়ে বসে আছে। এখন চায়না অফার দিলেন যে সুতা ভারতের চাইতে কম দামে বাংলাদেশকে দেওয়া হবে চায়না থেকে। এটা কিন্তু একটা আভ্যন্তরীণ কথা। এই ঘোষণাটা কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দিতে পারে না এবং দেয় নাই, যেহেতু উনি রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে আসে। উনি কি বলেছে নরেন্দ্র মোদীর মতো করেই বলেছে। নরেন্দ্র মোদী কি বলেছে? যে বাংলাদেশের শিপমেন্টগুলোর কারণে ভারতের পণ্য আন্তর্জাতিক বাজারে যেতে দেরি হয়, সমস্যা হয়, সে কারণে আমরা বাংলাদেশকে সুযোগটা দিচ্ছি না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছে যে ভারত থেকে সুতা আনার কারণে আমার দেশের সুতা উৎপাদনের মাধ্যমে মানুষের যে ডেভেলপমেন্ট হতো সেটা হচ্ছে না, কারণ আমার নিজের দেশের সুতা ডেভেলপ করব, আমার নিজের দেশের সুতা দিয়েই আমরা নিজেরা জামা কাপড়, পোশাক, গার্মেন্টস শিল্পের চাহিদা মেটাবো এবং আমার নিজের দেশ এতে উন্নতি হবে। প্রিয় দর্শক, এই হলো আইক্যাউলাবাস। এখন পশ্চিমবঙ্গ 5ই অগস্টের পরে যে খরাটা, চৈত্র মাসটা চলছিল, 1 রেস্টুরেন্টে, 2 জামা কাপড়ে, 3 হোটেলে, 4 হসপিটালে, 5 যানবাহনে, সব জায়গা বাংলাদেশিরা গিয়ে যে বিলাসবহুল জীবনযাপন করত ভারতে গিয়ে, সেই জীবনযাপন না করার কারণে চৈত্রের খরাটা কিন্তু ওরা 5ই অগস্টেই পেয়ে গিয়েছে। তাদের কোথাও কোনো কাস্টমার নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে নরেন্দ্র মোদীর উপরে তারা অলরেডি ক্ষেপে আছে। আর সেই ক্ষেপাটা এখন দ্বিগুণ নয়, 10 গুণ বেশি হয়ে যাচ্ছে। সুতা আমদানি বাংলাদেশ না করলে পশ্চিমবঙ্গ দরিদ্র সীমার নিচে একটি প্রদেশ হয়ে যাবে ভারতের মাঝে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তড়িঘড়ি করে তাড়াতাড়ি সংস্কারগুলো করেন। কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মতের সাথে দ্বিমত পোষণ করি। এই সংস্কার এত তড়িঘড়ি করে হবে না। সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে, রিসার্চ করতে হবে। একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না। এই সংস্কারগুলো এমন ভাবে করতে হবে যে সংস্কারগুলোকে পরবর্তীতে কোন যুক্তি দিয়ে এই সংস্কারগুলো যেন ক্যান্সেল করা না যায়। বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে, এখন আরেকটা কথা বলি, আমি হাসিনাকে বলেছি ভারতীয় মাগি, হাসিনা মাগি। এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না, কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। জনগণকে বাদ দিয়ে, জনগণের শক্তিকে অসম্মান করে, জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের তাবেদারি পাওয়ার জন্য ভারতের পা চাটা শুরু করেছে, ভারতের মুখ খাওয়া শুরু করেছে, ভারতের বুক খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা যদি ভারতের তাবেদারি করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে, তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করব। ভারতীয় মাগি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো
পরবর্তীতে এটা আমি জানাবো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাগাদা দিয়েছেন, এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে, ওনার আন্তরিকতা আছে, ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না, সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে এসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান। He wanted to become one of the legend. ওনার সৎ উদ্দেশ্য আছে, ওনার যোগ্যতা আছে, ওনার দূরদৃষ্টি আছে, ওনার সততা আছে, এই জন্য উনি বাংলাদেশকে রিফর্ম করতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে সশ্রদ্ধ সালাম, যে আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না, কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না। যে মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, পঙ্গপালরা এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন এই 84 বছর বয়সে, তারা 2 দিনে এগুলো ধ্বংস করে দেবে। তাড়াহুড়া করবেন না। আপনার যতদিন ওখানে থাকতে হয় থেকে সংস্কারগুলোর স্থায়ী রূপ দেন। আপনি স্থায়ী রূপ দেওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা যেতে দিতে চাই না। দেশের 90% মানুষ আপনার জন্য রাস্তায় নেমে আসবে ডক্টর ইউনূস। দেশের 90% মানুষ আপনার জন্য রাস্তায় স্লোগান দেবে মিডনাইটে, আপনি যাতে না যান। আপনাকে আমরা যেতে দিতে চাই না। এত তাড়াহুড়া করবেন না, ঠান্ডা মাথায় সংস্কার করুন। আপনাদের সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন, কনসালটেন্ট নেন, তাদেরকে দিয়ে রিসার্চ করান এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। শুধু সংস্কার কর্মসূচির থিওরিক্যাল সংস্কার দিলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু থিওরি দিয়ে সংস্কার করবেন না, রিফর্ম করবেন না, কারণ ওটাকে কেউ এক্সিকিউট করবে না। একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাই থিওরি আপনারা সংস্কার করলেন, এটার ফুল এক্সিকিউশন এবং আউটকামটা জনগণের সামনে তুলে ধরতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন, তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, ঠিক তেমনি প্রত্যেকটা সংস্কার নিয়ে আপনি শুধু কাগজে পত্রে বাই থিওরি আপনি প্রপোজ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি চাই এই সংস্কারগুলো আপনার চোখের সামনে এক্সিকিউট হবে। এই এক্সিকিউটের পরে জনগণ জানবে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সংস্কারের কথা বলছে, এর রেজাল্ট কি। আপনি ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে। 2-1 দিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে, তারপরে ঢাকা মহানগরে, এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস, সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে। এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা 5ই আগস্টে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। আপনারা জানেন এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে, দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে, দেশের 24-এর গণঅভ্যুত্থান বিরোধী কাজ করছে। আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না। সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল, আওয়ামী লীগের এই মিটিং, এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই। এবং বাংলাদেশে আইন সিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়াধীন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে, খুনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে। সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই, শরম নেই, তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কিভাবে সেই কারণে। আপনারা জানেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল, তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল। এবং তার সন্তান, শেখ হাসিনার সন্তানই আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না, কারণ এদেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে। সেই জায়গা থেকে এদেশের মানুষ তার উপরে যে আচরণটা করেছে সেটাই তারা ক্ষুব্ধ, তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না এবং এক ধরনের অগুছালো অনেক মন্তব্য তারা করেছেন। কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন, তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া সকল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা, মামলা, বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন। আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পতন ঘটাতে চাচ্ছেন। 0 পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে, লোন দিবে, এগুলো বলে বলে ডেকে এনেছিলেন। বহু তালবাহনা এই বাংলাদেশে হয়েছে, কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে, কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না। আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না, সে কারণে তারা কিন্তু পরাস্ত হয়েছে। কিন্তু আজ আবার নতুন করে এই ঝটিকা মিছিল করছে এবং এই মিছিলগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আজকের এই মিছিলের দিকে তাকালেই বোঝা যায়। বাংলাদেশে যদি আজকের ফ্যাসিবাদ বিরোধী মানুষরা ঐক্যবদ্ধ না থাকেন এবং যদি প্রশাসন থেকে শুরু করে সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে শক্ত অবস্থানে না থাকেন, তাহলে এই দেশটায় আবার যে কোনো ধরনের বড় ষড়যন্ত্র নিয়ে মাঠে ময়দানে তারা কিন্তু নামছে থাকবে। তারপর প্রকাশ্যে মিছিল করছে, অথচ গ্রেপ্তার সেই অর্থে হচ্ছে কিনা আমার জানা নেই।
আমি দেখছি না পত্রপত্রিকায় ওরকম বড় আকারের কোনো গ্রেপ্তার আমরা দেখছি না। আমরা কয়েকদিন আগেও দেখলাম আপনার বিজয় দিবসকে কেন্দ্র করে নাকি বলে এটাকে 21 আপনার জাতীয় স্মৃতিসৌধের সেখানে তারা মিছিল করলেন এবং সেখান থেকেও আমরা দেখলাম যে সবাই পালিয়ে গেলেন, 1-2 জনকে হয়তো কেউ ধরে ঝাপটি মেরে তারপরে গ্রেপ্তার করেছে। আবার এই কয়েকদিন আগে 2-1টা মিছিল হয়েছে, তাও দেখলাম 2-1টা সংগঠনের লোকেরা যেমন ছাত্র দলের সম্ভবত ভাইরা তাদেরকে অ্যারেস্ট বলতে তাদেরকে ধরে তারপরে পুলিশের হাতে সোপর্দ করেছেন। তো ওই অর্থে কতদিন ছাত্রদল করবে কিংবা এই নতুন ছাত্রদের আন্দোলন যারা তারা করবে, কতদিন জামাত করবে, অন্যরা করবে, এটা তো তাদের দায়িত্ব না। আজকের এই বাংলাদেশে তারা বাংলাদেশি মানুষদেরকে খুন করে পালিয়েছে, তাকে তো এখন এই বাংলাদেশের মানুষরা প্রতিরোধ যেমন করবে সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো করার চাইতেও বড় প্রতিরোধ করতে হবে সরকারের পক্ষ থেকে। সরকার যদি অ্যাকশনে না যায় তাহলে তো এদের এই মিছিল প্রতিদিন বাড়বে। আপনারা জানেন যে তারা প্রতিটা নিহতই কিন্তু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিশেষ করে গোপালগঞ্জে আপনারা দেখেন গতকালকেও একটি অর্গানাইজেশনের বিরুদ্ধে তাদেরকে আক্রমণ করেছে এবং এর আগে বিএনপির 3-4 জন নেতাকে তারা সেখানে একেবারে মেরে ফেলেছে। এরকম করে প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এই হত্যা সন্ত্রাস আগের মতোই চলমান রাখছে এবং আমার কাছে মনে হচ্ছে এখন আরো বেশি পরিমাণ তারা অ্যাগ্রেসিভ হয়ে এই কার্যক্রম শুরু করবে গুপ্তভাবে, কারণ তাদের এখন এটাই তাদের এখন সম্পদ। আপনারা জানেন আগে তাহাজ্জুদের সময় মিছিল করতো, ফজরের সময় মিছিল করতো, এখন একটু ফজরের পরে মিছিল করার চেষ্টা করছে। এটা কিন্তু কিছুদিন পরে জোহরের পরে করবে, এরপরে আসরের পরে করবে, এরপর মাগরিবের আগে করবে, এটাই বাস্তবতা। কিন্তু এখন সরকার সেই অনুযায়ী তাদেরকে যদি চাপ প্রয়োগ না করে, কঠোরভাবে দমন না করে, গ্রেপ্তার না করে, তাহলে তো হবে না। আমি প্রায়ই বলেছি, টকশোতেও বলেছি যে এই আওয়ামী লীগকে দমন করার জন্য সহজ রাস্তা একটাই, সারা বাংলাদেশের কমিটির তালিকাগুলো সব পুলিশ সেক্টরের কাছে আছে। এগুলো তো এমন না যে একেবারে সমস্ত পুলিশ চেঞ্জ হয়ে গিয়েছে, নতুন কেউ জানে না, সবার কাছে আছে। না থাকলেও এই তালিকা ফেসবুকে আছে, অনলাইনে আছে, স্থানীয় মানুষদের কাছে আছে। কিচ্ছু না, আপনি আওয়ামী লীগের তালিকা ধরে ধরে এই নেতাকর্মীগুলোকে একটু খোঁজ নেন, তাদের বাসা বাড়িতে জাস্ট একটু যান, আপ্যায়ন করা লাগবে না, এমনি একটু যাওয়া আসা করেন। 7 দিন আপনারা এই ধরনের এক্সারসাইজ করলে আওয়ামী লীগ মিছিল তো দূরের কথা, ঢাকা শহরে বাংলাদেশের কোথাও থাকবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে ভাববে। আমি একবার যারে জাউরা বলে আইডেন্টিফাই করি, জাউরা হিসেবে সে এক সময় প্রমাণ করে দেয় যে সে আসলেই জাউরা। আমার আইডেন্টিফিকেশন ঠিক ছিল, আমি ঠিকই ধরেছিলাম তারে। আমি এই পররাষ্ট্র সচিবদের নিয়ে মেলা এপিসোড করেছি। পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব পর্যন্ত কইছে যে আমি নাকি ওর পিছে লাগিছি, কারণ আমার অন্য কাউকে পছন্দ আছে পররাষ্ট্র সচিব হিসাবে। কথা সত্য, আমার পছন্দ আমি লুকাই না। তো আমি তো মনিকা বেলুচিরে পছন্দ করি, তো তহিদ সাহেব আপনার পছন্দ না? জসিমের চাইতে মনিকা বেলুচিরে বা ইন্ডিয়ান নায়িকারে পররাষ্ট্র সচিব করলে তো সবাই মেনে নিত, এটা করেনি। সহজ জিনিস বুঝেন না গায়ে। তাই জসিম কেন তার জাউরাবাদীর প্রতি সম্মান দেখাইছে সেটা না দেখি, এটা নতুন কাজ করেছে ওই আসেন, এটা দেখে দেখি মজার জিনিস আছে। জসিম পাকিস্তানের সাথে একটা দ্বিপক্ষীয় মিটিং করেছে, করা ভালো জিনিস, পাকিস্তানের সাথে করেছে, মেলা দিন মিটিং টিটিং হয় না। তো সেই দ্বিপক্ষীয় মিটিংয়ে কি করেছে, সে আওয়ামী বয়ান তুলে ধরেছে। পাকিস্তান নিয়ে আওয়ামী বয়ান কি ছিল, মানে যে সিপি গ্যাং এর গর্দবগুলো আওয়ামী লীগার গুলো কি করতো, কি বলতো, আওয়ামী বামেরা কি বলতো? 1 নম্বর বলতো পাকিস্তানকে 1971-এর গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। 2 নম্বর কি কইতো, পাকিস্তানের কাছে 1971-এ বাংলাদেশে অনেক পাওনা আছে, সেগুলো ফেরত দিতে হবে। 3 নম্বর আজকে পড়া পাকিস্তানিদের ফেরত দিতে হবে। এই তো, অন্য কিছু কইতো? এগুলোই তো। হাসিনা লেসপেন্সার বিএনপি নেতার ভাই পররাষ্ট্র সচিব জসিম আওয়ামী বয়ানরা আবার মাঠে নিছে। এই আওয়ামী বয়ানরে আমি তার প্রত্যেকটা দাবি নিয়ে কথা বলবো, তার শয়তানি আর মূর্খতা ধরাই দেবো, এবং এটাও ধরাই দেবো যে এটা গ্র্যান্ড ইন্ডিয়ান প্ল্যান। সে পাকিস্তানকে 1971-এ গণহত্যার জন্য ক্ষমা চাইতে বলছে। পাকিস্তান একবার না দুইবার রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইছে বাংলাদেশের কাছে। আমি সে প্রসঙ্গে প্রমাণ সহ আসতেছি। এখন পাকিস্তান কি গণহত্যার জন্য ক্ষমা চাইছে? 1974-এর 5 থেকে 9 এপ্রিল বাংলাদেশ ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় একটা বৈঠক হয়। সে বৈঠকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল 195 জন যুদ্ধাপরাধীর বিচার। এতে পাকিস্তানের প্রতিরক্ষা পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে আমার সরকার তার নিন্দা জ্ঞাপন এবং গভীর দুঃখ প্রকাশ করছে। আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলে, মিটমাট ত্বরান্বিত করার জন্য অতীতের সমস্ত ভুল ক্ষমা করে দিন এবং ভুলে যান। এই 2 বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে ক্ষমাশীলতার নিদর্শন হিসেবে এই বিচার প্রক্রিয়া তারা আর অগ্রসর হবে না। দেশে ফিরে 11 এপ্রিল 1974-এ ডক্টর কামাল হোসেন বলে যে বাংলাদেশে পাকিস্তান যে অপরাধ করছে তা প্রতিষ্ঠা করা, পাকিস্তান কর্তৃক তার সব অপরাধকে স্বীকার করানো এবং বাংলাদেশের বিচার অনুষ্ঠানের সামর্থ্য প্রতিষ্ঠা করাই ছিল প্রস্তাবিত যুদ্ধাপরাধী বিচারের মুখ্য উদ্দেশ্য। বর্তমান ক্ষেত্রেও পাকিস্তান তার অপরাধ স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করায় এই লক্ষ্য অর্জন করা গেছে। ডক্টর কামাল হোসেনের এই বক্তব্য পরদিন বাংলাদেশের সমস্ত পত্রিকায় প্রকাশিত হয়। এরপর বাংলাদেশের পক্ষ থেকে 195 জন যুদ্ধাপরাধীর বিচারের সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। এটাই ছিল প্রথম সরকারিভাবে ক্ষমা প্রার্থনা। আর ক্ষমা প্রার্থনা হয়েছে আরেকবার, হয়েছে দ্বিতীয়বার। ক্ষমা চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসে। 1974-এর জুনে শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকা এসছে। ভুট্টোর সামনে রাতে একটা রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয়েছে। উপস্থিত আছে স্বয়ং সদী বডিগার্ড, মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য। ভুট্টো ডিনারের আগে বক্তৃতা দিতে উঠছেন এবং বলতে শুরু করলেন। কি বলতেছেন শুনেন ভালো কইরা। আপনাদের উপর স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন এবং অকথ্য অপরাধ করেছে।
আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি। আমাদের দয়া করে তাদের মানে ইয়াহিয়া খান তার সাথে এক করে দেখবেন না, যারা শুধু আপনাদের নয় আমাদের উপরও তখন শাসন করত। আমরা আপনাদের বেদনা এবং কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি, আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত, আমরা তওবা করছি। এর চাইতে আর ভালোভাবে কিভাবে ক্ষমা চাওয়া যায়? এইভাবেই তো ভুট্টো তার একটা রাষ্ট্রনায়কোচিত বক্তব্যে ৭১ পাকিস্তান বাহিনীর বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল। ভুট্টোর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে ওঠে, মুহূর্তের সাথে সুর মিলায় শেখ মুজিব বলে যে আসেন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা এবং সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি। এইটা পৃথিবীর বিভিন্ন পত্রিকায়, আন্তর্জাতিক পত্রিকায় এটা ছাপা হয়, দেখেন আপনি। জসিম আবার ক্ষমা প্রার্থনা করতে বলে কেন? মানে এক অপরাধের জন্য কয়শবার পাকিস্তানের কাছে ক্ষমা চাইতে হবে? আমি পাকিস্তানের প্রতিনিধি দলে থাকলে জসিমের প্যান্ট খুলে নিয়ে পাশায় লাথি দিয়ে কইতাম যা খুশি করগা। হারামজাদা জসিম জানে না এই ইতিহাস। এই ইতিহাস যদি সে নাই জানে তাহলে সচিবের চেয়ারে বসেছে কেন? বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই, আবার আইসিসে সচিবগিরি করতে শখ কত। আবার এরা যখন সরানোর কথা কওয়া হয় তখন পিঠ বাঁচাতে চলে আসে তৌহিদ সাহেব। তৌহিদ সাহেবের ধরিচ্ছি নারায়ণ। পাকিস্তান কিন্তু তার ভাষ্যে সব কিছু উল্লেখ করে নাই, পাত্তাই দেয় নাই কি কইছে। কিন্তু পাকিস্তানের সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক করার যে সুযোগ আমরা পাইছিলাম সেটা আমরা হারাই দিলাম, এবং এটা জসিম ইচ্ছা করে করছে, করছে ইচ্ছা করে, হারামজাদা। তারপরে আসেন পাওনা টাকার ইস্যু নিয়ে, টাকা নাকি পায়, এটা নিয়ে কি বুঝে দেখি। এই পাওনা টাকার বিষয়টা 2016 সালে হাসিনা সরকারের ইস্যু, ওইখান থেকে কপি পেস্ট করেছে, দেখেন জনকণ্ঠের পত্রিকা। হাসিনা সরকারের ইস্যু, হাসিনার জনপ্রশাসন পদক পাওয়া হাসিনার পাঁচাটা প্রফেসর ইউনুসের সচিব, বিএনপি নেতার ছোট ভাই, বিএনপির রিকমেন্ডেশনে হওয়া পররাষ্ট্র সচিব, এটা ফলো আপ করেছে। আর দেখেন ইন্ডিয়ান মিডিয়াতে কি উল্লাস, দেখেন এডিটর সাহেব, আরো দেখান, আরো দেখান, দেখেছেন তো বিষয়টা কি, পাওনা টাকার বিষয়টা কি? আর একটু বিস্তারিত দেখি। 1970 সালে ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো $200 মিলিয়ন বৈদেশিক সহায়তা এইটার মধ্যে আছে আর কি, এই টাকা চাওয়ার মধ্যে আছে। রেডি সাহেব পাইজি মেলা দিন পর এক মাল পাইছি, এক গাধা ছিল সর্দির বডিগার্ড, 3 লক্ষকে 3 মিলিয়ন পেয়েছিল, আর এক গাধা টু দি পাওয়ার ইনফিনিটি পাইছি। দেখেন মালের ছবি দেখেন, আর তার পিছনে না গাধার দেখ দেন এই হারামজাদা $200 মিলিয়ন সাহায্য এসেছিল তখন। হ্যাঁ, এই সাইক্লোনের টাইমে এটা কি তোর সর্দির বডিগার্ড কয়ে গেছে? হালায় মোট সাহায্য এসেছিল 30 নভেম্বর পর্যন্ত $24 মিলিয়ন। দেখেন নিউ ইয়র্কের টাইমসের নিউজটা দেখেন রিতেশ সাহেব, আলাদা করে হিসাব আছে কই থেকে সব মিলায় কত এসেছিল। সব মিলায় এসেছিল $64.7 মিলিয়ন। হারামজাদা তুই কোনটি পেয়েছো $200 মিলিয়ন? পাকিস্তানের টিম নিয়ে ভদ্রলোক, আমি ওই টিমের টিম লিডার হলে কইতাম এই $200 মিলিয়ন হিসাবটা দেখি তো দেন তো, মুখে জামা ঘষে দিতাম একেবারে। পাকিস্তানি গলে বেকুব আছে, মারা খাইতে খাইতে এদের সেন্সেশন নাই হয়ে গেছে। ওই কি 1971 ইন্ডিয়া লুট করে নিয়ে যাওয়া $2.2 বিলিয়ন ইন্ডিয়ার কাছে ফেরত দিতে পারবে? ইন্ডিয়া কি লুট করেছিল আসেন দেখি। 12 মার্চ ইন্ডিয়ান বাহিনী চলে যাচ্ছে, সরদির বডিগার্ড একটা বক্তৃতা মানিচ্ছে, ওটি একটা বিদায় কুচকাওয়াজ হচ্ছে। হ্যাঁ, 12 থেকে 15 মার্চের মধ্যে ওরা সব চলে যায় আর কি। তো এই শুভেচ্ছা বাণীতে সরদির বডিগার্ড ওই ইন্ডিয়ান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কইতেছে, আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি, কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের মানে বাংলাদেশিদের আর কি আর কিছুই অবশিষ্ট নাই। কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা। আমার অনুরোধ, আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান। হ্যাঁ, তো ভালোবাসা তো নিতে কইছে, তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায়। কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনা শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে। সেই সময় ভারতীয় বাহিনী শব্দ স্বাধীন দেশেদের সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায়, তা বিদেশিদেরকেও বিবল করে। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারিজ পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা। পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য, পাট, সুতা, যানবাহন, এমনকি সমুদ্রগামী জাহাজের যন্ত্রাংশ পর্যন্ত লুট করে দেয়। এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময়ের হিসাবে $2.2 বিলিয়ন। পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করে ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত 4টা ডিভিশনের অস্ত্রশস্ত্র, ভারী কামান, গোলা বারুদ, যানবাহন, অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে অল্প কিছু পুরানো অস্ত্র ফেরত দেওয়া চলে না, ফুটে না গুলি। এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ, আসবাবপত্র, ক্রোকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে। একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্ট মার্শাল পর্যন্ত করে, তার নাম ব্রিগেডিয়ার মিশ্র। ওই সুনীল গঙ্গোপাধ্যায় ছিল না, তার পূর্ব পশ্চিমে একটা উপন্যাস ছিল, উটি লিখেছে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছে। ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায়, এসব তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, টুইন-ওয়ান, কার্পেট, টিনের খাবার, এইসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। এবং এই যে পাকিস্তানি বাহিনী পরিত্যক্ত কয়েক হাজার সামরিক, বেসামরিক যান, অস্ত্র, গোলা বারুদ সহ অনেক মূল্যবান জিনিস, এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্তের উপরে পাঠিয়ে দেওয়া হয়। এই লুণ্ঠন এত বেপরোয়া আর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না, ফিটিংস সেই লুণ্ঠন থেকে রেহাই পায়নি। 9ম সেক্টরের অধিনায়ক মেজর জলিল তখন খুলনায়
ওই খুলনা দিয়ে নিয়ে যাচ্ছিল সবকিছু। তিনি প্রাইভেট কার এবং যা যা পাইছেন রিকুইজিশন করে সার্কিট হাউসে রাখছেন মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে, কিছু সম্পদ রক্ষার চেষ্টা করছেন। এইভাবেই ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে বীর সেক্টর কমান্ডার জনগণকে সাথে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলছিলেন। ফলো পাইছেন 31শে ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে বন্দী হন, গুম করে ফেলে তারে। যশোর সেনা ছাউনির অফিসার্স কোয়ার্টার একটা নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয়। বাড়িটা ছিল পাকিস্তানি বাহিনীর একটা নির্যাতন সেল। বাড়িটা অন্ধকার ছিল, রুমে মানুষের রক্তের দাগ, এলোমেলো সেরাসুল, কিছু নরকঙ্কাল ছিল, সাথে শকুন এবং শেয়ালের উপস্থিতির মধ্যে খাটে ডিসেম্বরের রাতে আদাসের একটা কম্বল গায়ে দিয়া দেশের প্রথম রাজবন্দী এবং গুম হওয়া সেক্টর কমান্ডার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস, নাচের ঘুঙ্গুরের শব্দ, আর সেই সাথে নারী পুরুষের হল্লা। জলিলের সঙ্গে সেদিন ভারতীয় বাহিনী আরো গ্রেপ্তার করে একই সেক্টরে আগরতল মামলায় অভিযুক্ত নৌবাহিনীর প্রাক্তন লিডেড সিম্যান সুলতান উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ খুরশিদকে। বাকি দুইজন খালাস পেয়ে যায়, কিন্তু জলিলের কোর্ট মার্শাল হয়। ইন্ডিয়ান সোলজারদের লুটপাটের প্রতিবাদ করতে গিয়ে কোর্ট মার্শাল হয় মেজর জলিলের। এবার বুঝেছেন তো মেজর জলিল কেন জাসদ করে। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সামরিক আদালতের বিচারক ছিলেন আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহের। বিচারে কিন্তু মেজর জলিল নির্দোষ প্রমাণিত হয়, কিন্তু মেজর জলিল নিজে থেকে অন্যায় আচরণের প্রতিবাদে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। এইবার লাস্ট ইস্যু, আটকে পড়া পাকিস্তানিদের ইস্যু। বাংলাদেশকে আটকে পড়া পাকিস্তানি আছে না? নাই। 2003 সালে সিদ্ধান্ত নেয় সরকার সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে যারা বিহারি সম্প্রদায় আছে। প্রায় সকলে নাগরিকত্ব নিয়ে ফেলছে, পাসপোর্ট করে ফেলছে। বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের বয়সও 54 বছর হয়ে গেছে, তারাই বুড়া। যাদের জন্ম পাকিস্তানে তারা অল্প কিছু মানুষ যারা নাগরিকত্ব হয়তো নেয় নাই, অল্প কিছু আছে, তাদের প্যাডে দেবো এবার জসিম ভাই তোর পোলা মাইয়া তো 5 বছর ইউরোপ আমেরিকা থাকলে নাগরিকত্ব আবেদন করবে লাল ফেলাইতে জিব্বা বের কইরা। যার বয়স 60 সে পাকিস্তানে ফিরে যায় করবেটা কি? তার কি জীবন নতুন করে শুরু করার উদ্যম আছে? আপনি ইনকা ভালসুন দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতেছেন, ওর তো পিওন হওয়ার যোগ্যতা নাই, মিনিমাম সেন্সিটিভিটি নাই, এক বিন্দু মানবিকতা নাই, ও বুঝাই না জিনিসটা কি। তার উপরে আপনি নাকি তার সিনিয়র সচিব বানাইতেছেন, সত্যি নাকি? মানে আমি যারা ঠাপাই তার দেখে উন্নতি হয়, বিষয়টা কি? আমার ভাইটামিন আছে স্যার, তাইলে তো আমি জাগেরা ঠাপাই তাদের মাইন্ড করা উচিত না, পাইতে দেওয়া উচিত আমার কাছে। আমি খালি আর ক্যারিয়ারে সচ্চর করে উন্নতি হবে। ক্ষুদ্রকালে আমরা সিনেমার পোস্টার দেখতাম, এটা খতরনাক ভিলেন ছিল, নাম ছিল জসিম। আমরা যখন ক্ষুদ্রকাল পার হয়ে লায়ক হয়ে উঠেছি তখন দেখলাম জসিম আর ভিলেন না, নায়ক হয়ে উঠেছে। আমাকে জসিম ক্যারিয়ারে কামিয়াব হইতেছে, যত তত উন্নতি। এই আর দেখেছেন কেঙ্কা ভ্যাটামিন আমার তো হচ্ছে 111-এর পররাষ্ট্র সচিব ছিল, মানে যেই সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল তার সচিব এই তৈত সাহেব। তারাই ইন্ডিয়া কলে কইছিল পিলখানা বিডিআর বিদ্রোহের টাইমে সেনা অভিযান হইলে ইন্ডিয়া বাংলাদেশে আর্মি ঢুকে দিবে। অবিনাশ পালিয়া তার বই লিখেছে, এটা ওর নাম ধরে লিখেছে তৈত সাহেবের। এটার জন্যই সেনা অভিযান হয় নাই। বিডিআর এর কিলিং এর তৈত সাহেবের দায় আছে, ওনাকে বলতে হবে কেন বাইসা নিল ওনারা ইন্ডিয়া বাংলাদেশকে বার্তা দেওয়ার জন্য। আমি জেনারেল ফজলুর রহমানকে রিকোয়েস্ট করছি ওনার জবানবন্দি নেওয়ার, সাক্ষ্য নেওয়ার, এই বইয়ের রেফারেন্স পাঠাইছি ওনার কাছে। তৈত সাহেব পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে হবে, আর জসিমরা দিয়ে আলোচনা শুরুতে কুফা লাগাই দিলেন, এটা সাবোটাজ। ইন্ডিয়ার সাথে কথা বলার টাইমে আপনি কইছিলেন যে আমাদের দেশে ফ্যাসিবাদ কেন সাপোর্ট করিছো, আমাদের দেশের রাজনীতি থেকে হস্তক্ষেপ করিছো, কেন হাসিনাকে আশ্রয় দিছো। এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে গোয়াত কুরকুরায় আপনার কুরকুরায়, হ্যাঁ। তো ইউকের সাথে আলাপের টাইমে কি যে কবেন যে সম্পদ আমাদের লুটপাট করিছো, কলোনির সময় সেটা ফেরত দাও। 76-এর মন্বন্তর আর 43-এর মন্বন্তর দুইটা দুর্ভিক্ষ হয়েছিল, তার জন্য ক্ষতিপূরণ চাইবেন আপনি। দেখতে হচ্ছে বাংলাদেশকে আপনার নাকি আপনার সচিবের বাপের তালুকদারি, এ দেশটা ইচ্ছা মতো আপনি পররাষ্ট্রনীতি সাজাবেন। এটা কি আপনার বাপের জমিদারি পেছেন? জমিদারি একদম পিছন দিয়ে হান্দাই দিব আপনাদের। জসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশে লাথি দিয়ে খেতে হবে পাবলিকে, এটা করবেই পাবলিকে। ও পাশের মধ্যে আমি ক্ষতিপূরণ ঢুকে দেবো, কেঙ্কা করে ঢুকে দেবো জানেন? এ জসিম এই পাকিস্তানের ক্ষতিপূরণ আমি দিব, আমি দিচ্ছি, আমি দায়িত্ব নিছি, তোক দিব, নেব তুই কেঙ্কা করে দিব জানিস? আর শোন, ওই $200 মিলিয়ন না ওই কয়েন করবো আর কি, বাংলাদেশি কয়েন করবো, ইনকা কয়েন কয়েনের শব্দ দেয় না, ঝনঝন করে পড়িচ্ছে ইনকা করে শব্দ না, ওই কয়েন একটা করে তোর বন্ধে ঢুকে দেবো, নে তুই নিয়ে যা, একবার সে খালাস করে আবার ফিরে আসবো, আবার ঢুকে দেবো, আবার খালাস করে ফিরে আসবো, আবার ঢুকে দেবো, যা। ইন্ডিয়ান লেসপেন্সারি করার জন্য তো পালিচ্ছি, হ্যাঁ আমরা বেতন দিয়া। আর প্রফেসর ইউনূস আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের সিনিয়র সচিব বানান, আমি প্রত্যেকটা এপিসোডে কমু আপনি ইন্ডিয়ান লেসপেন্সারদের প্রমোট করছেন। আপনার সরকারের প্রতি আমাদের সমর্থন আনকন্ডিশনাল না, এটা মনে রেখেন স্যার। বিএনপির চাপ, ওয়াকারের চাপ, দ্রুত নির্বাচনের চাপ, এই সব কিছুর সামনে বুক চিতায় দাঁড়াইছি, উদয় না। হ্যাঁ, এই জন্য দাঁড়াই নাই যে আপনি জসিমের মতো ইন্ডিয়ান লেসপেন্সারদের পুরস্কৃত করবেন। জনগণ বোকা না স্যার, আর সব বুঝে। আর একটা এপিসোড করেছিলাম, এখনো রিলিজ করিনি, সারমু এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আমি কইছি না সপ্তাহে একটা করে সারমু, ওটা আসতেছে। আরো কিছু আকাম এক্সপোজ করে দেবো। আমাদের প্রত্যয় একটাই, এদেশের প্রত্যেকটা জাউরা আইডেন্টিফাই করা, আর তাদের ইতিহাস, অজ্ঞতা আর ষড়যন্ত্র জনতার সামনে তুলে ধরা। এই জসিম হোক আর তার অভিভাবক তুল্য তহিদ সাহেবই হোক, কেউই জনগণের প্রশ্নের ঊর্ধ্বে না। ক্ষমার প্রশ্নে পাকিস্তানের ইতিহাস না জেনে যারা নতুন করে ক্ষমা চাও ধরা চালু করে, তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতেছে। আমাদের চোখে তারা দেশের শত্রু, জাতির প্রতি প্রতারণাকারী। আমরা ইতিহাস জানি, আমরা তথ্য নিয়ে কথা বলি, আমরা প্রমাণ হাজির করি। আমার প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা শব্দ এই জাতিকে জাগ্রত করার স্লোগান। এই দেশ কারো তালুকের জমিদারি না, এই রাষ্ট্র কারো বাপের সম্পত্তি না। আমরা ঠেকায় পড়ি নাই, ঠেকায় দিতে জানি। আর ইতিহাস বিকৃতিকারীদের ঠেকানো আমার দায়, দায়িত্ব এবং কর্তব্য। এই যুদ্ধে আমি একা না,
আমার সাথে আছে জাগ্রত জনতা, আছে বিপ্লবী জনতা, আছে স্মৃতিশক্তির প্রত্যেকটা পৃষ্ঠা, আর আছে সেই অদম্য রক্ত যা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে প্রবাহিত হয়েছিল। তাই কইতেছি, আমার ঠাপে যদি কারো ক্যারিয়ার হয় তবে আমি, আর ঠাপে যদি কারো মুখোশ করলে তবে আমি মুখোশও ছিড়ব। রাষ্ট্র নিয়ে খেললে খেলাটা আমি শেষ করে দিব, কারণ বাঘে চুলে 18 ঘা, পুলিশে চুলে 36 ঘা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।